ইনভেন্টরি মডেল। ওকে, নাম দেখে কি কেউ গেস করতে পারতেছো এটা কি হতে পারে? ইনভেন্টরি মানে কি? এনিবডি? কেউ নাই? ইনভেন্টরিটা বলতে কি বোঝায় মাসুম? জানি না স্যার, জানি না স্যার। ওকে ফাইন। মেহেদি? স্যার বর্ণনামূলক কিছু। বর্ণনামূলক কিছু? তার টাচ দিলেই তো হয়, গুগলে সার্চ দিলে এতক্ষণ বলতে পারো। ইনভেন্টরি মডেল অনেকটাই স্যার বর্ণনা বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত যেখানে এটাকে বলি হচ্ছে জানি না ফিজিক্যাল গুডস অথবা আইটেম, ফিজিক্যাল গুডস অর আইটেম, যখন আমরা গুলো স্টক করব, স্টক করা হয় বা স্টোর করা হয়, তখনই আমাদের এই যে ইনভেন্টরি প্রয়োজন করি। কারণ খাবার রেগুলার লাগবে, এবং প্রতিদিন যদি আমরা খাবার আনি খুচরা দামে নিয়ে আসতে হবে। যদি বেশি করে নিয়ে আনলে তার প্রাইসও সেভ হবে, বেঁচে যাবে। জিনিসটা লাগবে এটা। আবার একটা একটা অফিস, যেটা একটা সরকারি অফিস, সরকারি অফিসেও তারা কিছু না কিছু জিনিস স্টক করে, যেমন তাদের কাগজ কলম তারা কিনে একটা জায়গায় অফিসের কোনো একটা আলমারিতে আলমিরাতে রেখে দিচ্ছে, করতেছে। আবার যখন শেষ হয়ে যাবে তার আগে আগে এই রহিম, হেডফোন দিয়ে শোন, ক্লাস কি করতেছি, করবে, এবং এটা ক্লাস রেকর্ড দিতেছে, হেডফোন দিয়ে শোন। সে 1000 বস্তা শীট কিনলো, প্রতিদিন হয়তো 20 বস্তা বা 30 বস্তা মাইনাস করতে থাকবে। এই হচ্ছে তালিকা বা তালিকাকরণ। তাহলে এটা দরকার কেন আসলে? এই ইনভেন্টরি মডেল, ইনভেন্টরি বুঝলাম আমরা যে একটা স্টক করা, স্টকের তালিকা করা, যে কোনো একটা অফিসে এই জিনিসটা। সরকারি অফিসেও যদি আমরা বিভিন্ন মেডিসিন থাকে, তা মেডিসিন গুলো বিভিন্ন কোম্পানি থেকে বা সরকারের যে যে সেন্ট্রাল মেডিসিন, তো এটার অন্যতম কারণ এই ইনভেন্টরি মডেলের কারণ হচ্ছে যেন ওভারস্টক বা আন্ডারস্টক না হয়। ওভারস্টক আর আন্ডারস্টক বলতে আমি বলি যে দুইটা, আরেকটা হচ্ছে
আন্ডার স্টক। ওভারস্টকটা কি জিনিস? ওভারস্টকটা হচ্ছে যে আমি আমার যতগুলো দরকার তার চাইতে অনেক বেশি আমি কিনে ফেললাম। এতে করে আমাদের আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের কস্টিং অনেক বেশি পড়বে। কস্টিং বেশি পড়বে মানে হচ্ছে অনেক বেশি টাকা আমাদের এখানে ইনভলভ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে এটার জন্য আমাদের একটা গোডাউন ভাড়া নিতে হতে পারে। তাহলে গোডাউন ভাড়া নিলে দেখা যাচ্ছে তার এটা কি বলবো আমরা? স্যার মেইনটেনেন্স রেন্টিং, হ্যাঁ, রেন্ট চার্জ বা রেন্ট চার্জ বেশি হবে। এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো ওভারস্টক, মানে আমি অনেক বেশি জিনিস এখানে স্টক করে ফেললাম। তাহলে স্টক করে ফেললে আমার একটা বেশি পরিমাণ মানি ইনভলভ হয়ে যাবে বেশি। এটা কস্টিং হয় না, আমরা বলতে পারি যে মানি ইনভলভ, একটা বড় একটা অ্যামাউন্টের টাকা আমার একটা এক জায়গায় আটকে গেল, এটা হতে পারে। আবার হচ্ছে আমার একটা স্টোর বা গোডাউন ভাড়া নিতে হবে, সেই গোডাউনে এটা রাখবো, দীর্ঘদিন থাকলে তার জন্য টাকা বেশি খরচ হচ্ছে। ওকে, আর আন্ডার স্টক হলে কি হবে? আন্ডার স্টক হলে এটার উল্টোটা হবে, যেমন হচ্ছে মানি ইনভলভটা কম হবে, যে আমার বেশি টাকা হবে না, কিন্তু আমার হচ্ছে কি ফ্রিকোয়েন্ট অর্ডার করতে হবে। প্রতি সপ্তাহে বা প্রতি কয়েকদিন পরে পরে আমার এটা জিনিসটা অর্ডার করতে হবে আন্ডার স্টক হলে। আরেকটা হচ্ছে চান্স অফ চান্স অফ আউট অফ স্টক। আমার সাপোজ আমি হচ্ছে প্রতিদিন 20 বস্তা করে আনতেছি, আমার 20 বস্তা করেই লাগে, কোনোদিন হয়তো বেশি লেগে গেল, তাহলে কি হবে? আমার দেখা যাচ্ছে যে 20 বস্তার বেশি হয়ে গেলে তখন আমার এই হয়তো ফিড মিলে, যদি আমাদের ডেইরি ফার্ম থাকে, গরুগুলোকে আমাদের না খেয়ে রাখতে হচ্ছে। এটা হচ্ছে আন্ডার স্টকের একটা অসুবিধা, যে ফ্রিকোয়েন্টলি অর্ডার দিতে হয়, বারবার অর্ডার দেওয়ার কারণে লেবার চার্জ আমার দিতে হয়, ট্রান্সপোর্টেশন চার্জ দিতে হচ্ছে, এবং হচ্ছে যে কোনো মুহূর্তে আমার আউট অফ স্টকের সম্ভাবনা থাকতে পারে। এখন এটাকে যদি আমরা আউট অফ স্টক হলে কি হয়? আউট অফ স্টক হলে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে সাধারণত এগুলো যদি অন্য দোকান হয়, তারা কি করে? অন্য দোকানগুলো হচ্ছে স্টক যদি আউট হয়ে যায়, স্টক আউট হয়ে গেলে কাস্টমার হারিয়ে ফেলে। যেমন আমরা যদি এই উদাহরণটা আমি প্রায় সবসময়ই দেই, আজকেও দিচ্ছি। সেটা হচ্ছে যেমন সুমনের দোকান, কেয়ার মার্কেটে। সুমনের দোকানে আমরা প্রায় অনেকেই কেনাকাটা করি ক্যাম্পাসের আমরা। তো সুমনের দোকানে আমরা যদি ৩ টা বা ৪ টা আইটেম কিনতে যাই, দেখা যাচ্ছে সুমনের কাছে আমরা হয়তো সবগুলো আইটেম নাই, একটা আইটেমে শর্ট পড়ে যায়। সুমন এই জিনিসটা আমাদের বুঝতেই দেয় না। সুমন কি করে? সে তার একটা ছেলেকে টাকা দিয়ে পাঠিয়ে দিবে যে আরেক দোকান থেকে নিয়ে আসো, ওই দোকান থেকে এই জিনিসটা নিয়ে আয়। এই জিনিসটা করার কারণ হচ্ছে সাধারণত মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা সবগুলো কেনাকাটা একই জায়গা থেকে করব। এতে করে একটা সিকিউরিটি থাকে যে হ্যাঁ, এই জিনিসগুলো এক জায়গা থেকে কেনা হয়েছে, কোনো একটা সমস্যা হলে ওর কাছে আবার ধরতে পারবো। কিন্তু যদি একটা জিনিস না থাকে, অনেক সময় আমরা কি করি, আচ্ছা ঠিক আছে সুমনের দোকানে এই জিনিসটা নাই, সে যদি না যে তুমি আমার কি দাও, এই আইটেম দাও, এই একটা একটা করে অনেক সময় বলি যে এই আইটেম দাও, তারপরে এই আইটেম দাও। এখন একটাতে না করলে সে, তখন আমরা অনেক সময় কি, আচ্ছা ঠিক আছে আমি তাহলে অন্য দোকানে চলে যাই, যেহেতু অন্য দোকানে যেতেই হবে তা আমি এক জায়গা থেকে কিনি। তাহলে কি হতো, একটা আমার পটেনশিয়াল কাস্টমার হারাতো, তার নষ্ট হতো, তার সুনামটা নষ্ট হতো সুমনের দোকানের। আমার হারানোর একটা বড় ধরনের সমস্যা থাকে। আবার আন্ডারস্টক থাকলে আরেকটা, যদি আমরা সরকারি কোনো প্রতিষ্ঠান হয়, যেমন একটা হাসপাতালে ভ্যাকসিন নেই, ভ্যাকসিন না থাকাটা একটা, সবসময় তার স্টক রোগের আউটব্রেক হয়ে যেতে পারে ঘটনা। এইটা ঘটবে কেন? যদি আমরা ইনভেন্টরি মেনটেন না করি। ওকে,
ইনভেন্টরিতে আসলে আমরা কি কাজটা করি? ইনভেন্টরি আমরা দুটো জিনিসের একটা ইনভেন্টরি মডেলে আমরা দুটো জিনিসের আনতে পাই। একটা হচ্ছে when to order and how much to order. একটা প্রোডাক্ট আমরা অর্ডার করব বা স্টক করার জন্য কতটুকু অর্ডার করব এবং কখন সেটার অর্ডার করব, এই অ্যান্সারটা আমরা পাই ইনভেন্টরি মডেল কেন করব সেই জিনিসগুলো আমরা করলাম, বুঝলাম যে কেন আমাদের ইনভেন্টরি মডেলগুলো আসলে দরকার। তোমাদের বলতে হ্যাঁ লিখলে দেখতে পাবে। কি কি factors influencing an inventory model, কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে একটা দিই আমরা ইকোনমিক ফ্যাক্টর। কারো দেখতে অসুবিধা একটু জানাবে। ইকোনমিক ফ্যাক্টর গুলো হতে পারে নাম্বার 1 সেট আপ কস্ট। every time an order সেটআপ কস্ট হচ্ছে এমন একটা কস্ট যে প্রত্যেকবার আমি অর্ডার করলে এই সেটআপ কস্টটা দিতে হবে। এটা হতে পারে এরকম যে লেবার কস্ট অথবা বিভিন্ন যে জায়গায় আমরা কিনবো সেই জায়গায় কিছু আলাদা চার্জ থাকে, যেমন হচ্ছে খাজনা বা এই ধরনের একটা, এটা বলে আমরা সেটআপ কস্ট। আমরা অর্ডার করলে বিভিন্ন বিভিন্ন সমিতি আছে, শ্রমিকদের সমিতি, সেই সমিতিতে হয়তো কিছু দিতে হয়, চার্জ দিতে, এগুলো হতে পারে সেটআপ কস্ট। নাম্বার 2 সেটআপ কস্ট, এটা নির্ভর করবে না কতটুকু আমরা কিনতেছি, এটা নির্ভর করবে কতবার আমি কিনতেছি। যতবার আমি কিনবো প্রত্যেকবার এই সেটআপ কস্টটা দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পারচেজ প্রাইস। পারচেজ প্রাইস আমরা কতটুকু প্রোডাক্ট স্টক প্রোডাক্ট প্রাইস আর পারচেজ প্রাইস, এই দুইটার মাঝখানে হচ্ছে আমার প্রফিটের লিমিট। তাহলে সেলিং প্রাইস, একটা জিনিসের পারচেজ প্রাইস জানার সাথে সাথে আমাদের সেলিং প্রাইসটাও হতে হবে, যে কত দিয়ে কিনতেছি আর কত টাকা বিক্রি করতেছি। তাহলে এটা আমার স্টক করাটা বোঝা যাবে যে এই প্রোডাক্টটা আমি স্টক করব কেন এবং কতটুকু করব, সেটা একটা আমাদের অ্যান্সার এখান থেকে পাওয়া যাবে। তারপর হতে পারে হোল্ডিং কস্ট।
হোল্ডিং কস্টটা হচ্ছে এই প্রোডাক্টটা আমি কোথাও আমার একটা জায়গায় রাখতে হবে। আমি যে প্রোডাক্টগুলো স্টক করব, তার মানে এগুলো একটা ফিজিক্যালি একটা স্থান দখল করে, সুতরাং এটাকে আমরা সেটা এটা আসতে পারে যে কস্ট বা খরচ তার পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম। একটা জিনিস 1 ঘন্টা বা 1 দিনের জন্য রাখবো, তাতে কত টাকা, অথবা 100টা জিনিস 5 দিনের জন্য রাখবো, 10 দিনের জন্য রাখবো, কত খরচ, সেটা হচ্ছে এই হোল্ডিং কস্টটা। সুতরাং এটা যদি আমরা 1 মাসের জন্য একটা গোডাউন ভাড়া করতাম, সেটা করলে আমার হয়তো টাকা বেশি লাগতো। কিন্তু আমরা একটা গোডাউনের একটা নির্দিষ্ট একটা জায়গা নিচ্ছি এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য নিচ্ছি, কম সময়ের জন্য। তাতে করে আসলে ব্যবসায়ীদের প্রফিট হয়। কারণ হচ্ছে পুরো গোডাউনটা আমার ভলিউম অনেক বেশি, সেটা আমার নাও লাগতে পারে। ভার্টিক্যালি অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে। কিন্তু আমি যদি একটা সার্টেন এরিয়া ভাড়া নেই আমার প্রোডাক্টের সাইজ অনুযায়ী, তাহলে এটা খরচ। সুতরাং এইটা একটা ইম্পর্টেন্ট আইটেম, আমরা প্রোডাক্টটা কতদিন স্টক করব বা কি পরিমাণ স্টক করব। তারপরে 5 নাম্বার হচ্ছে শর্টেজ কস্ট। শর্টেজ কস্টটা একটু আগে বলেছি, শর্টেজ কস্টটা আসলে এটা হচ্ছে ইনডাইরেক্ট বলি আমরা অনেক সময়। এটা সরাসরি মানির সাথে রিলেশনশিপ নাই। এটা হতে পারে গুডউইল লস, একটা সুনাম আছে তার গুডউইল লস হতে পারে, অথবা হতে পারে কাস্টমার লস, তার সে কাস্টমার হারাচ্ছে অথবা তার সুনামটা শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের এগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। নাম্বার বি হচ্ছে ডিমান্ড। একটা প্রোডাক্টের ডিমান্ড কতটুকু, সেটা আমার স্টক করার ক্ষেত্রে সাহায্য করবে। যেমন এই মুহূর্তে সবাই স্টক করতেছে, বিভিন্ন দোকানে গ্রোসারি শপগুলো সমস্ত রমজান মাসকে টার্গেট করে বিভিন্ন প্রোডাক্ট স্টক করতেছে। তারা পেঁয়াজ স্টক করতেছে, তারা খেজুর স্টক করতেছে, মুড়ি স্টক করতেছে। কি কারণে? ওই সময় এটার ডিমান্ড অনেক বেশি থাকবে। সুতরাং এই বিজনেসটা 2 মাসের জন্য, সুতরাং এই 2 মাস স্টক করতে হবে। যে যত পরিমাণ স্টক করতে পারে এই 2 মাসের মধ্যে এটার প্রফিটটা চলে আসবে। এটার জন্য ডিমান্ডটা একটা ইম্পর্টেন্ট। যেমন একটা জিনিসের প্রোডাক্ট সারা জীবনও সারা বছর সমান থাকতে পারে না, সেটা কখন কি হবে সেটা ডিমান্ড হতে পারে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেমন আমরা চাল ডাল গ্রোসারি আইটেম, যে ডেইলি আমার বাসায় এতগুলো চাল লাগে, বা সুমন বলতে পারবে প্রতিদিন আমি 40 মণ চাল বিক্রি করি, বা 2 মণ ডাল বিক্রি করি, 1 মণ সে চিনি বিক্রি করে, তাহলে সে এটা মোটামুটি জানে যে প্রতিদিন আমার এতটুকুগুলো করে যাচ্ছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস। আরেকটা হতে পারে পিরিয়ডিক। পিরিয়ডিক মানে হচ্ছে যেটা বললাম যে যেমন যেমন হচ্ছে রমজানকে কেন্দ্র করে একটা হতে পারে, অথবা যে কোনো একটা সিজনাল ফ্রুটস গুলো তারা একটা একটা সময় একটা সার্টেন পিরিয়ড থাকে, তাহলে সিজনাল ফ্রুট আমরা কতগুলো স্টক করব, তখন এটার ডিমান্ড কিরকম থাকে সেইটার উপর নির্ভর করে এই ডিমান্ডটা। সুতরাং ডিমান্ডও একটা ফ্যাক্টর, আমরা কোন জিনিস বেছে নিব সেটার জন্য। ওকে, তারপরে সি হচ্ছে অর্ডারিং সাইকেল। অর্ডারিং সাইকেল হচ্ছে কতদিন পর পর আমরা অর্ডার করব, সেই টাইম পিরিয়ডটাকে বলছে আমরা অর্ডারিং সাইকেল। যে কতদিন পর পর এই জিনিসটা আমরা অর্ডার করব সেটা। কথা বলছে তারপরে আমার সাথে, কোনটা? কি বলবে? এই কে কথা বলে? ওকে, ডি হচ্ছে ডেলিভারি লেগ। ডেলিভারি লেগটা হচ্ছে একটা প্রোডাক্ট আমি অর্ডার করলাম যে আমার লাগবে,
আমি কোম্পানিকে বা যার কাছ থেকে কিনবো তার কাছে আমি অলরেডি বলে দিলাম যে আপনি এই প্রোডাক্টটা আমার কাছে পাঠিয়ে দেন। আমি যখন অর্ডারটা দিলাম আর আমি যখন রিসিভ করলাম সেটা একই সময়ে হতে পারে না, তার মাঝখানে একটা টাইম গ্যাপ থাকে, সেইটাকে বলা হচ্ছে ডেলিভারি লেগ। তাহলে একটা প্রোডাক্টের ডেলিভারি লেগ কত, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি এটা কতটুকু অর্ডার করব, যেমন একটা প্রোডাক্ট এমন আছে যে আমি একদিন আজকে অর্ডার করলাম কালকে পেতে পাবো, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে আজকে অর্ডার করলাম আমি এটা পেতে পেতে 7 দিন বা 10 দিন লাগবে। সুতরাং 7 দিন এবং 10 দিন যেন আমার স্টক আউট না হয়, এটার ডিমান্ড কতটুকু আছে, 7 দিনে আমার কতগুলো শেষ হবে, সেই জিনিসটা আমার হাতে রেখে তারপরে অর্ডার করতে হবে, কারণ আমি জানি এই প্রোডাক্টের 7 দিন লাগে আমার কাছে আসতে। সুতরাং এই 7 দিন যেন আমার খালি না থাকে, প্রোডাক্টটা যেন আমার কাছে থাকে, সেটা হচ্ছে এটা মাথায় রেখে তারপরে অর্ডার দিতে হয়। নাম্বার অফ সাপ্লাই ইকোলমস মানে হচ্ছে কতটা জায়গা থেকে আমি এই প্রোডাক্টটা পেতে পারি। যেমন একটা প্রোডাক্ট আমি ইচ্ছা করলে কেয়ার মার্কেটে কেউ হয়তো সে পাইকারি বিক্রি করতেছে, সে কেয়ার মার্কেট থেকে নিয়ে আসলো, অথবা কেয়ার মার্ট থেকে সে যদি আবার শহর থেকে আনতে চায় তাহলে আরেকটু কম দামে পাবে, এরকম। আবার মনে করো আমরা আরএফএল এর প্রোডাক্ট কিনবো, আরএফএল এর প্রোডাক্টের জন্য অনেকগুলো ডিলার আছে, যে কোনো ডিলারের কাছ থেকে আমরা নিয়ে আসতে পারবো। এমন কি হচ্ছে যেমন নেসলের প্রোডাক্ট, ম্যাগির প্রোডাক্ট, এগুলো আমরা অনেকগুলো অনেকগুলো সাপ্লায়ার্স থাকে, যে কোনো একজনের কাছ থেকে নেবো। আবার কিছু কিছু সাপ্লায়ার্স শুধুমাত্র ময়মনসিংহে একজন আছে, অথবা কিছু কিছু সাপ্লায়ার্স সারা ময়মনসিংহে নাই, শুধু ঢাকায় একজন আছে, সে সারা দেশে সাপ্লাই করতেছে। সুতরাং সাপ্লাই কত জায়গাতে পাবো সেইটার উপর ভিত্তি করে আমরা এই প্রোডাক্টটা কতটুকু অর্ডার করবো সেটা জানা যায়। এবং লাস্ট ওয়ান, নাম্বার অফ আইটেমস। নাম্বার অফ আইটেমস বলতে যেমন একজন চাল ব্যবসায়ী, সে শুধুমাত্র চাল নিয়ে ডিল করে এবং সে চাল স্টক করে, চাল ডাল এই ধরনের। কিন্তু একজন গ্রোসারি দোকানদার, সুমনের মতো চিন্তা করে আমি বলছি বারবার, সুমন কি করবে, সে শুধু শুধু চাল স্টক করবে না, সে তার গোডাউন হবে অনেক বড় এবং সে বিভিন্ন ধরনের আইটেম সে স্টক করবে। সুতরাং একটা আইটেম যদি তার নাও থাকে, সে চিন্তা করবে আচ্ছা এটার জন্য আমার এত টাকা খরচ করার দরকার নাই, এটা সে রিস্ক নিতে পারবে, ঠিক আছে এই জিনিস ছাড়াও আমি চলবে, আমার এই থেকে আমার যে প্রফিট বা লস হচ্ছে সেটা আমি অন্য আইটেম দিয়ে আমি পুষিয়ে নিতে পারবো। তার এরকম অনেকগুলো আইটেম আছে, সেগুলো দেশে ঠিকই এটা পুষিয়ে নিতে পারবে। সো এই নাম্বার অফ আইটেম ক্ষেত্রেও আমরা এই জিনিসটা আমরা মেনে নিতে চিন্তা করতে পারবো যে হোয়েন টু অর্ডার, হাউ মাচ টু অর্ডার, কতটুকু আমরা স্টক করব। ওকে, এখন ইনভেন্টরি মডেল। বিভিন্ন ধরনের ইনভেন্টরি মডেল আছে, অনেকগুলো মডেল আছে। আমি তোমাদের দুটো মডেল পড়াবো। কি কি মডেল আছে এগুলো আমরা একটা আছে, শীট আছে, আমি তোমাদের ওই শীটটা দিয়ে দিব। তার আগে এই করে মডেল আমি পড়াবো সিঙ্গেল আইটেম, স্ট্যাটিক মডেল, আরেকটা হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। ওকে, এই দুটো মডেল আমি তোমাদের পড়াবো। মডেল বলতে আসলে কি বোঝায়, এটা লিনিয়ার প্রোগ্রামিং এ আমি বলেছিলাম যে মডেল বলতে আসলে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, কতগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে, কতগুলো অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন তৈরি করি, সেটাই হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল মডেল। আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল মডেল আমরা তোমাদের পড়াবো। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল বলতে একটা মাত্র প্রোডাক্ট নিয়ে যে ডিল করে,
সেই একটা মাত্র প্রোডাক্টের ক্ষেত্রে যে ডিল করবে সেখানে আমরা কিভাবে তার পরিমাণটা নির্ণয় করব সেটা হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল। আরেকটা হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। প্রাইস ব্রেক মানে হচ্ছে যখনই কোনো একটা প্রোডাক্টে দুই ধরনের দাম থাকবে, দুই ধরনের দাম মানে হচ্ছে তার ক্রয় মূল্য দুই ধরনের কখন হয়, যখন তার সংখ্যার উপরে। যেমন আমি যদি একটা খুচরা জিনিস কিনি তখন আমার কাছে বেশি দাম রাখবে, কিন্তু আমি যদি ওইটা পাইকারি রেটে নেই, পাইকারি রেট কিসের উপর নির্ভর করবে? পাইকারি রেটটা নির্ভর করবে একটা সংখ্যার উপরে, যে আমি যদি ১ ডজন নেই তাহলে সে আমাকে এই প্রাইসে দিবে। একইভাবে আমরা যদি চাল কিনি, আমরা সবাই ১ কেজি ২ কেজি কিনলে সে খুচরা দামে নেবে, কিন্তু একটা বস্তা যদি কিনি, ডেফিনিটলি ১ বস্তা নিলে তখন ওই পার কেজিতে তার প্রাইসটা অনেকটা কমে যাবে। সুতরাং একই প্রোডাক্ট তার পরিমাণ কম বেশি করার জন্য যখন দুটো মূল্য অফার করা হয় সেটাকে বলছি আমরা, সেই ঘটনাকে বলছি আমরা প্রাইস ব্রেক। সো যখন প্রাইস ব্রেক হবে তখন আমরা কি ডিসিশন নেব সেটা আমরা এখানে এখানে দেখব। এছাড়াও আরো অনেকগুলো মডেল আছে, যেমন হচ্ছে মাল্টিপল আইটেম মডেল। মাল্টিপল আইটেম থাকলে তখন আমরা কি করব? এন পিরিয়ড ডাইনামিক মডেল, মডেলগুলোকে আসলে দুই ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিস্টিক মডেল, আরেকটা হচ্ছে যেটাকে আমরা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে একটা ক্যালকুলেটিভ বা ক্যালকুলেটিভ না, এটা অন্য একটা টার্ম আছে। আমরা এইভাবে বলছি যে যেখানে প্রবাবিলিটির সূত্র আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে প্রবাবিলিস্টিক মডেল, আর যেগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে প্রিডিক্ট করব সেইগুলো হচ্ছে ক্যালকুলেটিভ মডেল। এই ধরনের দুই ধরনের মডেল আছে, সেগুলো আরো অনেক ক্লাসিফিকেশন আছে। এছাড়া কম্পিউটার সিমুলেশনও আছে। আমরা যদি গুগলে সার্চ দিলে ইনভেন্টরির অনেক ধরনের মডেল আছে। কম্পিউটার সিমুলেশন, আমাদের কম্পিউটারে অ্যাপসও পাওয়া যায়। কারণ হচ্ছে একটা কেউ যদি অনেকগুলো আইটেম রাখে, তারা ওই কম্পিউটারে এই জিনিসগুলো মেনটেন করে। সাধারণত যেমন হচ্ছে ওষুধের দোকানে ওষুধের আমার আবার আসছে 3টা। এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমার আবার 3টা আসছে। ফেরত দিতে হবে, সে কতগুলো রাখবে, সেই মডেল বা বিভিন্ন অ্যাপস, এগুলো কমার্শিয়াল অ্যাপস আছে, সেগুলো তো ব্যবহার করে। সো আমরা এত ডিটেইলে তোমাদের যাব না, আমরা যাব দুটো আইটেম মডেল। একটা হচ্ছে সিঙ্গেল, বুঝি নাই। আমরা তোমাদের পড়াবো এই দুটো, ও সিঙ্গেল আচ্ছা, আইটেম কথা। স্ট্যাটিক মডেল, আর একটা হচ্ছে আচ্ছা, না না, প্রাইস কালকে ব্রেক উইথ কালকে তো সিঙ্গেল আইটেম সরকারি ছুটি। স্ট্যাটিক মডেল। সরি। বলেছিলাম যে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে আমরা কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে একটা মডেল দাঁড় করাই। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে
সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে আমরা যে কাজটা করি সে কতগুলো অ্যাজাম্পশন থাকে। হচ্ছে ডিটারমিনিস্টিক, সরি এটা আমরা প্রবাবিলিস্টিক্স, আরেকটা হবে ক্যালকুলেটিভ, না এটা হচ্ছে এই জিনিসটা হবে ডিটারমিনিস্টিক। প্রবাবিলিস্টিক্স অথবা ডিটারমিনিস্টিক্স, এই দুই ভাবে আমরা মডেলগুলোকে ভাগ করি। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে অ্যাজাম্পশন গুলো হবে ডিমান্ড মাস্ট বি ডিটারমিনিস্টিক, অ্যান্ড কনস্ট্যান্ট। ডিটারমিনিস্টিক অ্যান্ড কনস্ট্যান্ট মানে যে রেটে সেটার চাহিদা আছে সেই রেটটা সবসময় একই থাকবে। দ্বিতীয় হচ্ছে আইটেম হচ্ছে একটাই, সিঙ্গেল আইটেম, এখানে আর কোনো নতুন আইটেমের ইনফ্লুয়েন্স নাই। তারপর হচ্ছে নো শর্টেজ কস্ট, নো শর্টেজ কস্ট, কোনো গুডউইল লস হবে না। এবং শর্টেজ কস্ট, নো শর্টেজ কস্ট মানে হচ্ছে যে মুহূর্তে আমার শেষ হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমি প্রোডাক্টটা পেয়ে যাব। এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেসমেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেসমেন্ট মানে যখন শেষ হবে সেই ঠিক সেই মুহূর্তে আমরা এই জিনিসটা পেয়ে যাব। এটার সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলের আসলে কতগুলো যদি আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল হতে পারে যে এই ধরনের আসলে কোথায় আছে, যেমন হচ্ছে কোন একটা বিল্ডিং এ ইউজ, এগুলো কোন একটা বিল্ডিং এ কতগুলো বাল্ব লাগবে সেই জিনিসটা মোটামুটি এটা সিঙ্গেল স্ট্যাটিক মডেলের মতো, কারণ এই সপ্তাহে একটা করে বাল্ব যাবে বা 2 সপ্তাহে একটা যায়, এরকম করে এটা একটা আমরা জানি। সুতরাং এটা কতগুলো স্টক করব এটা আমরা করতে পারে। অথবা হতে পারে কনজাম্পশন অফ পেপার, পেন, কোন একটা অফিসে এই প্রোডাক্টগুলো, এই গ্রোসারি এই প্রোডাক্টগুলো কিভাবে যায়, কতটুকু লাগবে সেইগুলো আছে, তারা কতটুকু স্টক করবে, এটা অনেকটা সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল। কারণ তারা জানে যে এখানে 10 জন স্টাফ আছে, 10 জন স্টাফের এতগুলো কাগজ লাগে, এতগুলো কলম লাগে, সুতরাং এতদিন পরে পরে এটা করতে হবে। এটা মোটামুটি কনস্ট্যান্ট। সুতরাং এইগুলো সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল ফলো করে। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে কতগুলো আমরা ডিরাইভেশন করতে গেলে আমরা ডেরিভেশন করব যে এটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা কতগুলো আমরা প্রোডাক্ট ধরে না। লেট বাবর, বাবর বাবর আসো, ফুডের কেউ একজন রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার, লেখা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা লেট বিটা ইকুয়াল টু হ্যাঁ স্যার। ডিমান্ড পার ইউনিট টাইম।
তারপরে ওয়াই হচ্ছে ইনভেন্টরি লেভেল। ওয়াইটাই হচ্ছে আমরা জানতে চেষ্টা করব ওয়াইটা কতটুকু, সেটাই হচ্ছে ইনভেন্টরি। এইটাই হচ্ছে আমাদের জানতে হবে ওয়াই এর রিলেশনশিপ। স্মল কে ইকুয়াল টু সেটআপ কস্ট। সেটআপ কস্ট প্রত্যেকবার একটা এভরি টাইম অ্যান অর্ডার ইজ প্লেসড। যতবার অর্ডার করব ততবারই আমার কে করে সেটআপ কস্ট দিতে হবে। এইচ হচ্ছে ইউনিট টাইম। সময়ের সাথে এবং টি জিরো হচ্ছে সাইকেল টাইম, অথবা এটাকে বলা হয় লেন্থ পরীক্ষার যে পিএসসি থেকে আবার অফ মেসেজ দিচ্ছে সবাইরে ইনভেন্টরি। অ্যাডমিট কার্ড দ্রুত ডাউনলোডের জন্য। একটু আগে লেন্থ করলাম অফ ইনভেন্টরি এটার একটা আমরা কি জানি? চিত্র এভাবে আঁকাতে পারি। একটা প্রোডাক্টের এদিকে যদি তার টাইম হয়, সময় যাবে, সময়ের সাথে সাথে এই বরাবর হচ্ছে আমরা ইনভেন্টরি। ইনভেন্টরি লেভেল বা ওয়াই। ওয়াইটা এই বরাবর যাচ্ছে, কতগুলো আসবে এবং তার সময়ের সাথে সাথে শেষ হবে। আমরা এখানে ধরে নিয়েছিলাম যে ডিমান্ডটা হচ্ছে কনস্ট্যান্ট। ডিমান্ড হচ্ছে বিটা রেটে সে কমতে থাকবে। তাহলে আমি একবার যদি আমরা ওয়াই পরিমাণ, সাপোজ কোনো এক সময় আমরা একটা প্রোডাক্ট এইভাবে যাচ্ছে, ওয়াই পরিমাণ আমরা অর্ডার করলাম, তো ওয়াই পরিমাণ আমার কাছে আসলো, যেদিন আসলো সেদিন আমার ওয়াই পরিমাণ এটা বেড়েছে। তার মানে এই বরাবর হচ্ছে এটুকু হচ্ছে ওয়াই। ওয়াই পরিমাণ আসলো, কিন্তু প্রোডাক্টটা যেহেতু কন্টিনিউয়াস ডিমান্ড, তার ডিমান্ড এইভাবে আস্তে আস্তে সে কমতে থাকবে। এই রেটে কমবে, যেদিন কমবে ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেনিশমেন্ট, তার মানে হচ্ছে সেদিনই আমি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি, আবার এটা উপরের দিকে যাবে, আবার এটা এরকম করে নিচে নামবে, তারপরে আবার উপরে উঠবে, আবার নামবে, সরি এই হারে এটা যেতে থাকবে। এবং এইটুকু হচ্ছে প্রত্যেকবারে আমরা ওয়াই পরিমাণ যদি আমরা করি, এখানে আমরা বলেছি সাইকেল টাইম টি জিরো। টি জিরো হচ্ছে এইটুকু, এক একটা সাইকেল যতদিন আমার কাছে আছে সেটা হচ্ছে একটা সাইকেল, এটা হচ্ছে টি জিরো। আর এইটুকু হচ্ছে আমরা বলছিলাম ওয়াই, আর এই লাইনটা হচ্ছে ডিমান্ড। ডিমান্ড বিটা, বিটা হচ্ছে পার ইউনিট টাইম অনুযায়ী এটা কমতেছে। সুতরাং আমরা এটা বলতে পারি টি জিরো সমান ওয়াই বাই বিটা। টেন এর থেকে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ টেন থিটা, কিন্তু টি জিরো ইকুয়াল টু ওয়াই বাই বিটা। এটা আমরা এখান থেকে পাচ্ছি, যেহেতু এটা ওয়াইটা হচ্ছে এখানে ভার্টিক্যাল, তারপরে আস্তে আস্তে কনস্ট্যান্ট এর অতিভুজের মতো কমবে, আবার বাড়বে, আবার কমবে, এইভাবে চলতে থাকবে। আরেকটা জিনিস এটা আমাদের একটু জানা দরকার যে একটা প্রোডাক্ট আমার এখানে কত দিন থাকতেছে। সাপোজ এখানে এই প্রোডাক্টটা যদি আমি ওই গোডাউনটা ভাড়া নিতাম, তাহলে আমার কি করতে হতো, এইটুকু পুরোটুকু জায়গা
পুরোটুকু জায়গা আমার ভাড়া নিতে হতো। তাহলে আমি বলে দিতাম যে আমার টোটাল স্টোর কতটুকু, ওয়াই আর T0 হচ্ছে তো টাইম, T0 পরিমাণ ওয়াই পরিমাণ প্রোডাক্ট থাকে, তখন হচ্ছে এই পুরোটা হতো, এইটুকু এই জায়গাটুকু পুরোটা হতো যদি আমরা এটা, কিন্তু আমাদের এখানে আমরা পার ইউনিট হিসেবে নিচ্ছি, সুতরাং পুরো স্টোরটা আমার এতদিনের জন্য না নিয়ে আমরা প্রোডাক্ট হিসেবে নিলে তাহলে আমাদের এভারেজে আমাদের প্রোডাক্ট কতটুকু জায়গা দখল করতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতটুকু প্রোডাক্ট আমার ছিল তার অর্ধেক এইটুকু হচ্ছে প্রোডাক্টটা আমাদের আস্তে আস্তে থেকে যাচ্ছে, আর উপরের দিকে যে প্রোডাক্টটুকু আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি যে এইটুকু প্রোডাক্ট আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, এইটুকু প্রোডাক্ট খালি হয়ে যাচ্ছে, আর ব্লু কালারের যেটুকু সেটুকু প্রোডাক্ট আমাদের থেকে যাচ্ছে। সুতরাং যেটুকু প্রোডাক্ট আমার খালি হচ্ছে সেটুকুর জন্য আমার ভাড়া দেওয়ার তো দরকার নেই। তাহলে আমরা এভারেজে আমরা বলতে পারি না যে T0 পরিমাণ সময় কোন প্রোডাক্টটুকু আমাদের ছিল। তাহলে আমরা এভারেজে আমরা যদি বলি যে এইটুকু যদি y/2 হয়, আমরা বলতে পারি যে y/2 পরিমাণ প্রোডাক্ট সব সময় আমার মাঝে আছে। তার মানে y/2 মানে কি এইটুকু, আর এইটুকু যখন আমার এইখানে যখন আমার ভরা আছে, এই জায়গাটা তখন আমার খালি, আবার এই জায়গাটা ভরা, এই জায়গা। সুতরাং আমি বলতে পারি অ্যাভারেজ প্রোডাক্ট আমার T0 পরিমাণ সময় থাকতেছে। তার মানে আমরা হোল্ডিং কস্টের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি y/2 পরিমাণ প্রোডাক্ট এভারেজ আমার y/2 পরিমাণ প্রোডাক্ট এভারেজ আমার T0 সময় পর্যন্ত থাকতে পারে। কিভাবে আমরা এটা করলাম? কারণ যেহেতু কনস্ট্যান্ট ডিমান্ড, আমরা y/T0 আমরা y ইনটু T0 কেন নিলাম না? কারণ এটা ডিমান্ড প্রথম দিন যেদিন আসবে সেদিন থেকে এটা কমা শুরু করবে, এবং কনস্ট্যান্ট যখন T0 যেখানে শেষ হবে সেখানে যে এটা 0 হয়ে যাবে। কিন্তু এই প্রোডাক্টটা টোটাল আমরা y এবং T0 নিলাম না, কারণ হচ্ছে আমার সব সময় দেখা যাচ্ছে উপরের দিকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, এবং এভারেজে আসলে এই টোটাল সময়ে অর্ধেক ফাঁকা থাকবে আর অর্ধেক ভরা থাকবে। সুতরাং অর্ধেক যেহেতু ভরা, সুতরাং ওই অর্ধেক পরিমাণই আমি এই টোটাল সময়টাকে দিয়ে মাল্টিপ্লাই করে এটাই হবে আমার ইনভেন্টরি কস্ট, ইনভেন্টরি হোল্ডিং কস্ট। সুতরাং আমরা বলতে পারি এভারেজ ইনভেন্টরি স্টক সমান y/2। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমরা এটা এই মডেলটা সামনের ক্লাসে আমরা শেষ করব, তারপরে এই মডেলটাতে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব।